आज तो पूरी पिक्चर बनाएंगे। আজকের গল্পটা যে শুধু সাসপেন্স থ্রিলারে ভরপুর তাই নয়, বরং এটা ইন্ডিয়ার একটা সত্য ঘটনা, যেখানে চারজন গুন্ডা বদমাইশ মিলে একটা মেয়েকে ধর্ষণ করার প্ল্যান করে, আর সেই মেয়েটা এই নরপিচার্সদের হাত থেকে তার জীবন নিয়ে পালিয়ে আসার যুদ্ধ করে। সে তাদের হাত থেকে বাঁচার জন্য কি কি করে, শেষ পর্যন্ত কি এই মেয়েটা নরপশুদের হাত থেকে বাঁচতে পারে, নাকি নিজেকে সঁপে দেয় এই মানুষরূপী পশুদের কাছে, তা দেখতে হলে আজকের এই গল্পটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠতে বাধ্য হবে। তাই গল্পটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি দেরি না করে 2023 সালে মুক্তিপ্রাপ্ত অপূর্বা মুভির এক্সপ্লেনেশন দেখে আসা যাক। গল্পের শুরুতেই দেখি ইন্ডিয়ার মধ্যপ্রদেশের মরুভূমির পাহাড়ি ফাঁকা একটা রাস্তা দিয়ে চারজন লোক একটা গাড়ি চালিয়ে যাচ্ছে। ড্রাইভার তার পাশে থাকা লোকটিকে বলে, আপনি বলেছিলেন 8টার আগে আমাকে পৌঁছে দেবেন, কিন্তু এখনও আমরা পৌঁছাতে পারলাম না। তারা যে কোথায় যাচ্ছে সেটা আসলে জানা যায় না। ড্রাইভারকে দেখে মনে হচ্ছে সেজন্য কারো কথা কানেই তুলছে না। ড্রাইভার তার আপন মনেই গাড়ি চালাতে থাকে। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎই ড্রাইভার আচমকা গাড়ি ব্রেক করে। তার এমন ব্রেক করা দেখে সবাই অবাক হয়ে যায়। মূলত ড্রাইভার গাড়ির সামনে ভাঙা গাছ আর ডালপালা পড়ে থাকতে দেখেই গাড়ি ব্রেক করেছে। তারপর বিপদের আশঙ্কা বুঝে সে উল্টো দিকে যেতে থাকে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। মুহূর্তের ভেতর একটা গুলির শব্দ হয়। তখন দেখা যায় গাড়ির পেছন থেকে গুলি করে গাড়ির ভেতরে থাকা পেছনের লোকটাকে কে যেন একটা গুলি করে দিয়েছে। এটা দেখে তো ড্রাইভারের পুরো কলিজাই শুকিয়ে যায়, আর ভয় পেয়ে সে তার 2 হাত তুলে সারেন্ডার করে। এখন দেখা যায় দূর থেকে চারজন লোক বন্দুক হাতে এগিয়ে আসছে। নিজের জীবন বাঁচানোর জন্য ড্রাইভারের পাশে বসে থাকা লোকটা গাড়ির ভেতরের বক্স থেকে একটা পিস্তল বের করে। তবে তার হাতে পিস্তল থাকা সত্ত্বেও হাত থরথর করে কাঁপতে থাকে। তখনই ছোটু নামের এক গুন্ডা এসে তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে জুমু নামের গুন্ডার দিকে ছুঁড়ে মারে। বার্লি নামের আরেকটা গুন্ডা গাড়ি থেকে ড্রাইভারকে টেনে হিঁচড়ে বের করে তার পেটে নির্মমভাবে সজোরে লাথি মারতে থাকে। জুমুর পাশ থেকে হেঁটে আসে চুখা নামের আরেক গুন্ডা। মূলত চুখা এই গ্যাংয়ের লিডার। এরা ড্রাইভারকে নির্মমভাবে মারার পর তার গায়ে একটা গুলি করে দেয়। এই চারজন গুন্ডা মাটিতে পড়ে থাকা দুজনের উপর অমানবিক অত্যাচার করে আর পশুদের মতো পরম আনন্দে হাসতে থাকে। এই চারজন লোক মানুষের মতো দেখতে হলেও এরা হলো হিংস্র পশুর মতন ভয়ানক। তারপর এই গাড়ির লোকটা তাদের থেকে পালানোর চেষ্টা করলে চুখা গুলি করে তাকেও মেরে ফেলে। তারপর ছোটু গিয়ে এই মৃত লোকটার সঙ্গে মনের আনন্দে সেলফি তুলতে থাকে। মানুষের কষ্ট দেখলে এই পিচাসগুলো আসলে পরম আনন্দ পায়। তবে এই সুযোগে গাড়ির ড্রাইভার এই চারজনের হাত থেকে পালিয়ে যায়। এরপর এরা চারজন মিলে গাড়িতে থাকা লাশটা রাস্তায় ফেলে দিয়ে গাড়িটা নিয়ে অনেক দূর পালিয়ে আসে। আর দূর থেকে দেখতে পায় সেই গাড়ির ড্রাইভার গুলি লাগা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তখনই ছোট তাদের গাড়িটা নিয়ে এই ড্রাইভারকে পেছন থেকে এসে একেবারে মেরে দেয়। এরপরই তাদের চারজনকে অন্ধকার একটা সিনেমা হলে দেখা যায়। তারা শাহিদ কাপুরের কাবির সিং সিনেমাটা দেখছিল, আর ত্রিপাঠী নামে একটা লোককে সোনা দানা টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছিল। মূলত এই চারজন গুন্ডা লোক ছিল ডাকাত। তাদের কাজ হলো কোটিপতিদের থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা সবকিছু লুট করা। জুমু ত্রিপাঠীকে বলে, আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন, আপনার কথা মতোই এত এত সোনা আজকে আমরা লুট করতে পেরেছি। আসলে এই ত্রিপাঠী এই ডাকাত দলকে ইনফরমেশন দিয়েছিল একজন স্বর্ণ ব্যবসায়ী এই রাস্তা দিয়ে অনেকগুলো স্বর্ণ নিয়ে যাবে। ত্রিপাঠী তাদেরকে আবারও নতুন একটা কাজ বলে দেয়। তো যাই হোক, পরের দিন সকালে এরা আবারও গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে। পেছন থেকে জুমু বলে উঠে 35 লাখ টাকার পলিস্টার দিয়ে 2টো ট্রাক যাবে, সেটা তাদেরকে লুট করতে হবে। এরপরেই তাদের গাড়িটা রেল ক্রসিংয়ে আসে। বাকি সব গাড়ির মতো তারাও ক্রসিংয়ের জন্য থেমে যায়। তখন এই ক্রসিংয়ে থামা একটা বাসের ভেতর আমরা অপূর্বা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে ফোনে তার বান্ধবীর সঙ্গে হেসে হেসে কথা বলছিল। সে তার বান্ধবীকে সতর্ক করে দেয়, আমার বাড়ি থেকে যদি কেউ ফোন দেয় তাহলে বলবি আমি তোর বাড়িতেই আছি, কেননা আমি বাড়িতে মিথ্যা কথা বলে বেরিয়েছি, বলেছি আমি তোর সাথেই থাকবো, আর এখন আমি যাচ্ছি সিদ্ধার্থের বার্থডে, ওকে সারপ্রাইজ দিতে। এখানে বলে রাখি, এই সিদ্ধার্থের সঙ্গে অপূর্বর ফাইনাল বিয়ে হয়ে আছে, আর কিছুদিন পরেই তাদের বিয়ে। অপূর্বা সিদ্ধার্থের জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়েছে। ট্রেন চলে যাওয়ার পর সব গাড়িগুলো চলতে শুরু করলে অপূর্বার বাস আর জুমুদের গাড়ি একসাথে চলতে শুরু করে। এদিকে দেখা যায় সিদ্ধার্থ অপূর্বাকে কল দিয়ে ধন্যবাদ জানায় তার জন্মদিনের প্রথম সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন অপূর্বা হেসে বলে, আমি তো তোমাকে এখনো কোনো সারপ্রাইজ দেইনি। এমন সময় পেছন থেকে জুমুদের গাড়ি অপূর্বাদের গাড়িকে বারবার পেছন থেকে হর্ন দিতে থাকে, কিন্তু অপূর্বাদের বাসের ড্রাইভার কেমন যেন সেই হর্নটাকে বার্তাই দেয় না। জুমু বারবার বাসের সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায়। এটা দেখে গাড়ির ভেতরে বাকি সবাই জুমুকে নিয়ে হাসাহাসি করলে জুমুর হয়ে যায় মাথা গরম।
আর জুমু রাগ করেই গাড়িটা মাঠের ভেতর দিয়ে নামিয়ে জোরে চালিয়ে অপূর্বাদের বাসের সামনে এসে দাঁড় করায়। বাধ্য হয়ে অপূর্বাদের গাড়ি থেমে যায়। তারপর জুমু ভিলেনের মতো পার্ট নিয়ে বাসের দিকে এগিয়ে আসে, আর কোনো কথা না বলেই সোজা বাসের ড্রাইভারের কলার ধরে টেনে নিচে নামায়। বাসের ভেতর সব প্যাসেঞ্জার এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে শুরু হয় জুমু আর বাস ড্রাইভারের ভেতর মারামারি। বাস ড্রাইভার বুঝতে পারে না সে কার গায়ে হাত তুলেছে। বাস ড্রাইভার জুমুকে মেরে যখন মাটিতে ফেলে দেয়, তখনই জুমু তার কাছে থাকা পিস্তল বের করে বাস ড্রাইভারকে ঠুস করে কষে দেয়। গুলির শব্দ পেয়ে বাসের ভেতরে থাকা সব প্যাসেঞ্জাররা আরও আতঙ্কিত হয়ে যায়, আর বাসের ভেতর সবাই ভয় পেয়ে যে যার সিটে চুপ করে বসে পড়ে। অপূর্বা বসতে গেলে তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। এদিকে বাদ যায় না বাসের হেল্পারও। জুমু তাকে বেধড়কভাবে মারতে থাকে। এই সুযোগে বার্লি বাসে উঠে সব প্যাসেঞ্জারের কাছ থেকে যা কিছু আছে সেগুলো লুট করতে থাকে। বার্লির হাতে থাকা পিস্তল দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে বলে, যার কাছে যা কিছু আছে আমার হাতের ব্যাগটাতে দিয়ে দেয়। প্যাসেঞ্জাররা আর কোনো উপায় না পেয়ে তাদের প্রাণ বাঁচানোর জন্য যার কাছে যা কিছু আছে সব কিছুই দিয়ে দেয়। তবে অপূর্বা তার হাতের এঙ্গেজমেন্ট রিংটা খুলে তার সিটের নিচে রেখে দেয়, আর ডাকাত তার কাছে আসলে কানের দুলগুলো খুলে তার ব্যাগে দিয়ে দেয়। এই সমস্ত কিছু নিয়ে চুখা সামনের দিকেই চলে যাচ্ছিল। তখনই অপূর্বার ফোনটা ভাইব্রেট করে ওঠে। এই শব্দ শুনে চুখা বুঝতে পারে কারো কাছে ফোন আছে। সে আবারও পেছনের দিকে আসতে থাকে। মূলত এই সময় সিদ্ধার্থ অপূর্বাকে কল করেছিল। অপূর্বা এমন পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে দ্রুত ফোনটাকে তার পায়ের নিচে চাপা দিয়ে ধরে। তবে বিশেষ কোনো লাভ হয় না। সে চুখার চোখকে ফাঁকি দিতে পারে না। তখন চুখা নিচু হয়ে অপূর্বার পায়ের নিচে ফোনটা বাজতে দেখে, আর সেটাকে সে তুলে নেয়। এমন সময় সিদ্ধার্থ আবারও অপূর্বার ফোনে ফোন দেয়। চুখা ফোনটা রিসিভ করতে উপাস থেকে সিদ্ধার্থ বলে, আমার জন্মদিনে আর কি প্ল্যান করেছো শুনি? তখনই চুখা বলে, আরে আজ তোর জন্মদিন নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। অপূর্বার ফোনে অন্য একটা ছেলে কথা বলছে শুনে সিদ্ধার্থ একটু অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আরে আপনি কে? এই কথা শুনেই চুখা রাক্ষসের মতো হাসতে শুরু করে। এই হাসি শুনেই সিদ্ধার্থ ফোন কেটে দেয়। তো এরপর অপূর্বা ভয়ে ভয়ে চুখাকে বলে, আমার ফোনটা দিয়ে দিন প্লিজ। এই কথা শুনে চুখা আবারও হাসতে শুরু করে। তখনই আবারও সিদ্ধার্থ ফোন দেয়, আর এই ফোনের শব্দ পেয়ে অপূর্ব চুখার হাত থেকে ফোনটা কেড়ে নিতে যায়। কিন্তু চুখা উল্টো অপূর্বার হাতটাই ধরে ফেলে, আর তার পাশের সিটে বসে ফোনটা রিসিভ করে বলে, আমি এখন তোর গার্লফ্রেন্ডের হাত ধরে বসে আছি। তখন সিদ্ধার্থ রেগে গিয়ে বলে, অপূর্বা কোথায়? অপূর্বার কাছে দে বলছি। চুখা তার কাছে ফোন না দিতে চাইলে ওপাশ থেকে সিদ্ধার্থ বলে উঠে, তুই আমাকে চিনিস না, আমি তোকে মেরে মাটির নিচে পুঁতে দেব। তখন চুখা বলে, তোর খুব হিরে হওয়ার শখ তাই না? আচ্ছা ঠিক আছে, তোর গার্লফ্রেন্ডকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। এই কথা বলেই চুখা আর বার্লি অপূর্বার হাত ধরে বাসের সিট থেকে টেনে নিয়ে যেতে থাকে, আর এই টানাটানিতে চুখার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। এই দুই বদমাইশ অপূর্বাকে পশুর মতো টেনে হিঁচড়ে বাস থেকে নামাতে থাকে, আর অপূর্বা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদের কাছে পিস্তল থাকায় আর কথায় কথায় মানুষ খুন করায় বাসের অন্য প্যাসেঞ্জাররা ভয় কেউই অপূর্বাকে বাঁচানোর জন্য এগিয়েও আসে না। নিচে গিয়ে অপূর্বা ড্রাইভার আর হেল্পারের লাশ দেখে আরও ভয় পেয়ে যায়। সে মনে মনে ভেবেই নেয় এদের হাত থেকে সে আর বাঁচতে পারবে না। অপূর্বা আরও জোরে চিৎকার চেঁচামেচি করলে চুখা আর ছোটু তাকে হাত পাও ধরে তাদের গাড়ির ডিকির ভেতর ঢুকিয়ে দেয়। অপূর্বা যতই চিৎকার করছে এই বদমাইশগুলো ততই মজা পাচ্ছে। অন্যদিকে সিদ্ধার্থ আবার ফোন করলে বাসের ভেতর এক প্যাসেঞ্জার ফোন রিসিভ করে বলে, আপনার গার্লফ্রেন্ডকে 4 গুন্ডারা তুলে নিয়ে গেছে। এই কথা শুনে সিদ্ধার্থের হার্টবিট থমকে যায়। এদিকে অপূর্বা গাড়ির ডিকিতে বারবার দুহাত দিয়ে ধাক্কাতে থাকে আর বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে, আর তারা গাড়িটা খুবই জোরে চালাতে থাকে। তখনই দিন চলে আসে কয়েক মাস আগে। এখানে দেখা যায় অপূর্বা একটা গাড়ি ড্রাইভিংয়ের কোর্স শিখছে। অপূর্বা গাড়ি সামনের দিকে নিতে পারলেও পেছনের দিকে নিতে পারে না বলে গাড়ির ভেতরে থাকা সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। অপূর্বা রাগ করে তার কোর্সের সম্পূর্ণ টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। অপূর্বা তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই খুবই জেদি আর একরোখা। আজ অপূর্বাকে দেখতে আসার কথা ছিল, তবে ছেলের মা অসুস্থ থাকায় তারা অপূর্বাকে দেখতে আসতে পারবে না, তাই অপূর্বাই চলে আসে ছেলের বাড়িতে ছেলে দেখতে। সাধারণত ছেলেরা আসে মেয়ের বাড়িতে মেয়ে দেখতে। এই সেই ছেলে সিদ্ধার্থ, যার সঙ্গে অপূর্বার বিয়ে ঠিক হয়েছে। কিছুক্ষণ পর অপূর্বা আর সিদ্ধার্থকে আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হয়। তখন কথায় কথায় অপূর্বা বলে, আপনার অবাক লাগছে না আমরা মেয়ে পক্ষ হয়ে আপনাদের বাড়িতে এসেছি? সিদ্ধার্থ বিষয়টাকে নর্মালি নিয়ে বলে, না এটার এমন কি, বরং ভালোই হয়েছে, আর আমি এসব কোনো কিছুই মনে করি না। তাদের পাশেই তখন সিঙ্গারা রাখা ছিল। সিদ্ধার্থ অপূর্বাকে সিঙ্গারা খেতে বললে অপূর্বা মজা করে বলে, ছেলেরা মেয়ে দেখতে গেলে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো মেয়েরাই তৈরি করে। আপনার বাড়িতে আমরা এসেছি, তাহলে কি আপনি খাবারগুলো তৈরি করেছেন? এই 1-2 কথায় তাদের ভেতরে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠে, আর তারা একে অপরকে খুব পছন্দও করে ফেলে।
তো যাই হোক, অপূর্বারা সিদ্ধার্থকে দেখে বাড়ি ফেরার সময় বাড়িতে অপূর্বার শুধু সিদ্ধার্থের কথাই মনে পড়ছিল। অন্যদিকে সিদ্ধার্থেরও সেম অবস্থা। এদিকে তাদের ফোন আলাপও শুরু হয়েছে। খুবই অল্প সময় তাদের প্রেম শুরু হয়ে যায়। ফোন কল, ভিডিও কল, মেসেজ এগুলোতেই সময় কাটতে থাকে। এছাড়াও তারা দুজন ছুটি পেলেই বাসা থেকে লুকিয়ে একসাথে মুভি দেখে, বেড়াতে যায় ইত্যাদি। এভাবেই তাদের হাসি খুশি রোমান্টিক সময়গুলো কাটতে থাকে। তো যাই হোক, এভাবে তাদের বিয়ের দিন এগিয়ে আসলে সিদ্ধার্থ বিয়ের কার্ড আর একটা ফোন আগেই অপূর্বাকে গিফট পাঠায়। এদিকে অপূর্ব সিদ্ধার্থকে বলে, আমরা বিয়েটা 1 বছর পরে করলে হয় না? এখনো আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। এই কথা শুনে সিদ্ধার্থ বলে, এটা তো তুমি আগ্রাতেও কমপ্লিট করতে পারবে। তখন অপূর্বা বলে, না না, এটা আমি দিল্লিতে সম্পন্ন করতে চাই, কারণ দিল্লিই সেরা। এই কথা শুনে সিদ্ধার্থ মজা করে বলে, আমি এত দেরি করতে পারবো না। তুমি যদি দিল্লি পড়াশোনা করতে গিয়ে অন্য কারো প্রেমে পাগল হয়ে যাও, তখন আমার কি হবে? এরপর দেখা যায় অপূর্বা আর সিদ্ধার্থের এঙ্গেজমেন্ট পার্টির দিন। সিদ্ধার্থ অপূর্বার হাতে এঙ্গেজমেন্ট পার্টি পরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর সিদ্ধার্থ অপূর্বাকে এই পার্টির ভেতর থেকে ছাদে নিয়ে আসে। আর তাদের রোমান্টিক কথাবার্তা বলতে বলতে এই সিদ্ধার্থ বলে, আমরা তোমার দিল্লির ক্যাম্পাসের আশেপাশে একটা বাসা খুঁজে নেব। এই কথা শুনেই অপূর্বা অবাক হয়ে যায়। তখন সিদ্ধার্থ অপূর্বাকে আরও অবাক করে দিয়ে বলে, আমি চাকরিতে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশনও করেছি। আমাদের বিয়ে হতে হতে হয়তো আমরা দিল্লিতে ট্রান্সফার হয়ে যাব। আসলে সিদ্ধার্থ একটা ব্যাংকে চাকরি করত। এর পরদিন বর্তমানে আসলে দেখা যায় অপূর্বা তাদের এই আনন্দঘন মুহূর্তগুলো গাড়ির ডিকির ভেতরে বসে বসে মনে করে কান্না করছিল। ঠিক তখন পেছন থেকে চুখা হঠাৎই অপূর্বার গায়ে টাচ করে, আর অপূর্বা অনেক ভয় পেয়ে গুটিসুটি মেরে গাড়ির এক কোনায় বসে থাকে। এসব কিছু দেখে ছোট বেশ মজা নেয়, আর তারা ফোনটা বের করে ভিডিও করতে থাকে। আর এই সমস্ত কিছু দেখে ঝুমুর অনেক রাগ হয়। সে বলে, আমরা যাচ্ছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে, আর সেটা না করে এই মেয়েটাকে নিয়ে আসলাম। এখন আমাদের এই ভুলের জন্য মেয়েটাকে খুঁজতে পুলিশ আমাদের পেছনে পড়ে যাবে। এমন ভুলটা আমাদের করা একদমই উচিত হয়নি। তখনই ছোট বলে ওঠে, আরে আমরা তো এই মেয়েটাকে নিয়ে মজা করছি, আর তুমি যে পশুর মতো ওই 2টা লোককে সবার সামনে গুলি করে মেরে ফেললে। ঝুমু বলে, ওই শালার আমাকে সাইড দিচ্ছিল না তো আমার মাথা গরম হয়ে গেল। তাদেরকে মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তখন ছোট বলে, আমরাও রাতের বেলা মজা মাস্তি করার জন্য মেয়েটাকে দরকার, তাই একে নিয়ে এসেছি। তখন ঝুমু বলে, আচ্ছা শোন, তোদের যা খুশি তাই কর, তবে আজকে রাতের ভেতরে মেয়েটাকে শেষ করে ফেলতে হবে। এটা শুনে অপূর্বা অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে তার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। এদের কাছে মানুষ যেন খেলার পুতুল। কিছুক্ষণ পর গাড়িটা একটা দোকানের সামনে আসলে ঝুমু গাড়িটা থামায় কিছু কেনাকাটা করার জন্য। এই সুযোগে অপূর্বা ডিকির কাছে ধাক্কা দিয়ে দোকানদারকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না, কারণ তার সামনে এসে ঝুমু দাঁড়িয়ে পড়ে, যার কারণে দোকানদার আর অপূর্বাকে দেখতে পায় না। এদিকে দেখা যায় সিদ্ধার্থ বাসের সেই ঘটনাস্থলে এসে পৌঁছায়। এসে দেখতে পায় পুলিশ সেখানে ইনভেস্টিগেশন শুরু করেছে, বাসের সমস্ত প্যাসেঞ্জারদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে। তখন সিদ্ধার্থ পুলিশকে অপূর্বার ছবি দেখিয়ে বলে, এই গুন্ডার অপূর্বাকে তুলে নিয়ে গেছে। পুলিশ সিদ্ধার্থের কাছ থেকে ছবিটা নিয়ে আশেপাশের সকল থানায় পাঠিয়ে দেয়। সিদ্ধার্থ যখন পুলিশকে জিজ্ঞাসা করে ওই ছেলেগুলোকে ধরার ব্যাপারে কথা বলে, পুলিশ জানায় সামনে 10 কিলোমিটারের ভেতর একটা পুলিশ চেকপোস্ট আছে, ওরা এখন পর্যন্ত ওই চেকপোস্ট পার হতে পারেনি। তখন সিদ্ধার্থ রেগে গিয়ে বলে, তার মানে ওরা এই 10 কিলোমিটারের ভেতরেই আছে? আপনি এখনও তাদেরকে খুঁজে বের করছেন না কেন? 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, আর আপনারা এভাবে হাত গুটিয়ে বসে আছেন। তখন পুলিশ বলে, এই 10 কিলোমিটারের ভেতরে আশেপাশের আরও গ্রামে 25 থেকে 30 কিলোমিটার রাস্তা আছে। এত বড় এরিয়া 2 ঘন্টার ভেতরে খুঁজে বের করা কখনোই সম্ভব না। আমাদেরকে সময় দিন, দেখছি আমরা কি করা যায়। এমন সময় একজন মহিলা কনস্টেবল সিদ্ধার্থের হাতে মোবাইল ফোন আর এঙ্গেজমেন্টের রিং দিয়ে বলে, এগুলো বাসের ভেতর পাওয়া গেছে। ঠিক তখনই সিদ্ধার্থের হাতে থাকা অপূর্বার ফোনটা বেজে ওঠে। অপূর্বার বাবা সেখানে কল দিয়েছে। অন্যদিকে দেখা যায় ছোটরা মরুভূমির দিকে তাদের গাড়িটা এনে দাঁড় করায়, আর আবারও অপূর্বাকে আগের মতোই টেনে হিচড়ে গাড়ির ডিকির ভেতর থেকে বের করে এবং একটা পরিত্যক্ত রেললাইনের দিকে এগিয়ে যেতে থাকে। এই শুনশান রেললাইনের উপর একটা পরিত্যক্ত বগিও ছিল। অপূর্বা ভয়ে মাটিতে লুটিয়ে আবারও চিৎকার করে। এই চিৎকার তাদের কান পর্যন্ত পৌঁছায় না। এরা অপূর্বাকে আবারও 2 হাত ধরে টানতে টানতে সে বগির দিকে নিয়ে যেতে থাকে। তখন ছোটু বলে, একে মেরে লাশটা ট্রাকের সামনে রেখে দেব। ট্রাকের ড্রাইভারের লাশ দেখেই ভয়েতে ট্রাক রেখে পালিয়ে যাবে। তখন ঝুমু বলে, বাহ, তোর মাথায় তো হেব্বি বুদ্ধি। আর ছোটু তার হাতে থাকা ফোনটা নিয়ে এবারও তার ভিডিও বানাতে থাকে, আর এটা দেখে সবাই মিলে রাক্ষসের মতো হাসতে থাকে। এই হিংস্র জানোয়ারগুলোর হাত থেকে ছুটে একবার অপূর্বা বগির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে, বারবার করে তার হাত পা ধরে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। আর এটাই মনে হয় এই মুভির সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল। এদিকে এই দৌড়াদৌড়ি করতে গিয়ে অপূর্বার হাতে লেগে ছোটুর ফোনটা নিচে পড়ে যায়, যার কারণে ছোটু রাগ হয়ে অপূর্বার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই থাপ্পড় খেয়ে অপূর্বা পড়ে গিয়ে জ্ঞানই হারিয়ে ফেলে। তখন চুখা ছোটুকে বকাবকি করে বলে, বারবার বলেছি ওকে মারিস না মারিস না, এখন যে জ্ঞান হারিয়ে ফেললো ও চিল্লাবে কি করে? আরও না চিল্লালে আমরা মজা পাবো কি করে? বুঝতেই পারছেন একটা মেয়ে কষ্টে চিৎকার করছে, আর এই আত্মনাদ ওদের কাছে কতটা ভালো লাগছে।
চুখা রেগে মেগে তখন বগি থেকে নেমে যাওয়ার সময় বলে, তোদের জন্য আমার ফিলিংসটাই নষ্ট হয়ে গেল। জুমু তখন তার হাতের জ্বলন্ত সিগারেটটা অপূর্বর হাতে টাচ করে দেখে সত্যি সত্যি অপূর্বা অজ্ঞান হয়ে গেছে নাকি অজ্ঞান হওয়ার অভিনয় করছে। জুমু বুঝতে পারে সত্যি অপূর্বা অজ্ঞান হয়ে গেছে। জুমু তখন বাইরে এসে সবাইকে ডেকে নেয়। বাস থেকে তারা লুট করে যা যা পেয়েছে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে থাকে। এই সময় এই পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে তার দিকে বন্দুক তাকিয়ে তাদের কাছে ওই লোকটাকে ডেকে আনে। লোকটা তাদের কাছে আসলে চুখা বলে, এই তোর নাম কি রে? ওই লোকটা বলে, আমার নাম তারা। এই লোকটা ছিল একজন জ্যোতিষী। তারা তাদেরকে বলে, আমি মানুষের ভবিষ্যৎ বলতে পারি, আর আমি এই এলাকাতেই থাকি। এদিক দিয়ে সামনের গ্রামে যাচ্ছিলাম। তখনই ছোট এগিয়ে আসতে থাকে আর বলে, তুই কার ভবিষ্যৎ দেখতে এসেছিস? আর তার শয়তান মার্কা একটা হাসি দিয়ে বলে, ভাই, একটা লাশের সঙ্গে আরেকটা লাশ ফ্রি। তার মানে এরা এখন এই তারাকেও বিনা অপরাধে মেরে ফেলতে চাচ্ছে। আসলে এদের কাছে মানুষ খুন করা যেন কোনো ব্যাপারই না। তখন জুমু বলে, তোকে ছেড়ে দেব তুই যদি ছোটুর ভবিষ্যৎ বলতে পারিস। তখন তারা বলে, ও ছোটবেলায় একটা আঘাত পেয়েছে আর তারপরে তার শরীরের একটা অঙ্গ অকেজো হয়ে গেছে। কথা শুনতেই ছোটু তারাকে থাপ্পড় মেরে হাত পা বেঁধে অপূর্বার পাশে ফেলে রাখে। সত্যি এই ছোট আঘাত পেয়ে কানে শুনতে পায় না, মেশিনের সাহায্যে কানে শোনে। এই লোকটা এইভাবে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে সেখানে অনেক ভয় পায়। সে মনে করে এই অপূর্বা হয়তো মারা গেছে। আর এদিকে চার বদমাস যখন নিজেদের ভেতর হাসি তামাশা করে আর বলতে থাকে, কে আগে এই মেয়েটার কাছে যাবে। সবাই আগে মেয়েটার কাছে যেতে চায়। তাই চুখা বলে, চল একটা প্রতিযোগিতা হবে, যার হিসু সবচেয়ে বেশি সময় ধরে হবে সেই আগে এই মেয়েটার কাছে যাবে। এটা যে কি নোংরা প্রতিযোগিতা তা তো বুঝতেই পারছেন। তারপর তারা তাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী লাইন ধরে দাঁড়িয়ে হিসু করতে থাকে। এরপর দেখা যায় সবার আগে ছোটুর হিসু ফুরিয়ে যায়, তারপর বার্লিরটাও ফুরিয়ে যায়। কিছুক্ষণ পর জুমুরও হিসু ফুরিয়ে যায়। প্রতিযোগিতায় টিকে থাকে চুখা, যার কারণে চুখা পরম আনন্দে নাচতে থাকে। তারপর জুমু সবাইকে ডেকে বলে, সবার প্রথমে চুখার পালা, তারপর আমার, তারপর বাকি সবাই। অন্যদিকে অপূর্বার জ্ঞান ফিরলে তারা তাকে দেখে ভয় পায়। অপূর্বা মুখে কোনো কথা না বলে শুয়ে শুয়ে জ্যোতিষের দিকে এগিয়ে তার হাতের বাঁধন খুলে দেয়। কিন্তু তখনই বাইরে থেকে চুখা ছোটুকে বলে, যা তো গিয়ে পানি নিয়ে আয়। এই পানির বালতি নিতেই ছোটু বগির ভেতর আসলে দেখতে পায় অপূর্বা যেখানে শুয়েছিল তার অপর পাশে শুয়ে আছে। ছোটু তখন কিছু বলার আগেই জ্যোতিষী তার পায়ে জড়িয়ে ধরে বলে, আমাকে এখান থেকে ছেড়ে দিন। কিন্তু ছোটু আর অন্য কোনো কথা না বলে জ্যোতিষীকে মেরে তার পানির বালতি নিয়ে বেরিয়ে যায়। আর এদিকে জুমুরা প্ল্যান করতে থাকে, আজকে এদেরকে মারলে লাশ পচে গন্ধ বেরোবে, তাই কালকে আমরা যাওয়ার আগেই এদেরকে মেরে ফেলবো। এই ফাঁকে অপূর্বা জ্যোতিষীর হাতের বাঁধন খুলে দেয়। আর তারপর তারা সবাই ফিরে আসার আগেই বগির উল্টো পাশ থেকে নেমে পা টিপে টিপে পালাতে শুরু করে। অপূর্বা পালাতে পালাতে একটা ইটের গলির ভেতর এসে পড়ে। সেখান থেকেই ছোট বালতিতে করে পানি নিয়ে আসছিল। অপূর্বা দৌড়ে গিয়েই ছোটুর সাথে ধাক্কা খেয়ে দুজনেই মাটিতে পড়ে যায়। মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ছোটু অপূর্বাকে ধরে ফেলে আর টেনে হিঁচড়ে আবারও অপূর্বাকে জোর করে নিয়ে যেতে থাকে। অপূর্বা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না, কিন্তু সে সুযোগ বুঝে তার পাশে পড়ে থাকা সেই পানির বালতি তুলে ছোটুর মাথায় বাড়ি মারে। অপূর্বার এত রাগ হয়েছিল যে সে বারবার ছোটুর মাথায় বাড়ি মারতে মারতে তাকে রক্তাক্ত করে মেরেই ফেলে। আর ছোটু চিৎকার করতে থাকে। এদিকে ছোটুর গলার আওয়াজ পেয়ে বার্লি বলে, আরে এটা তো ছোটুর গলার আওয়াজ। এরপর তারা বগির ভেতর যেয়ে দেখে অপূর্বা বগিতে নেই। তারা তখন অপূর্বাকে খুঁজতে খুঁজতে এসে ছোটুর লাশ পেয়ে যায়। এদের বুঝতে আর বাকি থাকে না এই কাজটা কে করেছে। তাই তারা তিনজন মিলে জ্যোতিষী আর অপূর্বাকে খুঁজতে বের হয়। খুঁজে পেলে এদের দুজনকে মাটির নিচে পুঁতে দেবে। অন্যদিকে অপূর্বা কি করবে কোনো কিছু বুঝতে না পেরে অস্থির হয়ে শুধু দৌড়াতে থাকে। আর তখনই তার চোখ দুটো হঠাৎ করেই বড় বড় হয়ে যায়। সে তার পা স্লিপ করে বড় একটা কুয়ার ভেতর পড়ে যেতে থাকে। আর তখনই সে হাতের কাছে থাকা একটা পাথর ধরে কোনো মতে নিজেকে এবারের মতো বাঁচিয়ে নেয়। আর একটু হলেই সেই কুয়ার ভেতরে পড়ে মারাই যেত। তারপর ভয় কাটিয়ে উঠে দাঁড়িয়ে এই কুয়াটাকে খুব ভালো মতো করে চারপাশ থেকে দেখে নেয়। তারপর সে আবারও দৌড়াতে শুরু করে। এদিকে জ্যোতিষীও লুকিয়ে লুকিয়ে বাইরের পরিবেশ বোঝার জন্য বেরিয়ে আসে। আর তখনই বার্লি জ্যোতিষীকে দেখে ফেলে, তার মুখে ঠাস করে একটা চড় মেরে দেয়। আর তারপর তারা তিনজন মিলে ওই জ্যোতিষীকে আচ্ছা মতো পেটাই করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে ওই মেয়েটা কোথায় গেছে। জ্যোতিষী বলে, আমি জানি না। এ সব কিছু দূর থেকে অপূর্বা লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু তার হাতে তখন কিছুই করা ছিল না। ওদের সামনে গেলে তার সাথে ভয়ঙ্কর কিছু হতে পারে। তখনই জুমু তারাকে গুলি করে মেরে ফেলে। তারপর চুখা অপূর্বাকে পিঙ্কি পিঙ্কি বলে ডাকতে থাকে, কারণ এরা কেউই অপূর্বার নাম জানতো না। এদিকে গুলির শব্দ শুনে অপূর্বার ভয়ে দম বন্ধ হয়ে যেতে থাকে। তো যাই হোক, এই তিনজন অপূর্বাকে খুঁজতে শুরু করলে অপূর্বা আবারও এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তখনই পাশ থেকে জ্যোতিষীর কাছে থাকা ফোনটা বেজে ওঠে।
কেউ ফোনের শব্দ পেয়ে আসার আগেই অপূর্বা ফোনটা নিয়ে পালিয়ে যায়। আর এই ফোনের আওয়াজ পেয়ে চুখাও দৌড়ে জ্যোতিষীর লাশের কাছে চলে আসে, কিন্তু তারা এসে লাশের কাছে কোনো ফোনই খুঁজে পায় না। তখনই বুঝতে পারে এই আশেপাশেই কোথাও অপূর্বা লুকিয়ে আছে। তখন চুখা জুমুকে বলে, এই তুমি একে মারার আগে দেখবে না এর কাছে ফোন আছে কিনা? জুমু বলে, আমি কি করে বুঝবো ওর কাছে ফোন আছে? এত কথা না বলে এখনই ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে, নয়তো ফোন করে কাউকে সবকিছু বলে দিতে পারে। এদিকে পুলিশের পাশাপাশি সিদ্ধার্থ অপূর্বাকে খোঁজার জন্য বের হয়েছে। অন্যদিকে অপূর্বা ফোনটা নিয়ে সিদ্ধার্থের সাথে কথা বলার জন্য একটু আড়ালে যায়, যাতে ওই গুন্ডারা তার কথা বলার আওয়াজ শুনতে না পায়। অপূর্বা সিদ্ধার্থকে কল করলে সিদ্ধার্থের ফোনে তারা জ্যোতিষীর নাম ভেসে ওঠে, কিন্তু এই নাম্বার দেখে সে ফোন রিসিভ করে না। অপূর্বা ভয় পেয়ে বারবার এই নাম্বার থেকে সিদ্ধার্থকে ফোন করতে থাকে, কিন্তু সিদ্ধার্থ ফোনটা রিসিভই করে না। তখন পাশ থেকে সিদ্ধার্থের বন্ধু বলে, আরে তোকে বারবার কে ফোন করছে, রিসিভ কর। সিদ্ধার্থ বলে, কেবি না। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিদ্ধার্থ একদিন বাসে করে তার অফিস যাওয়ার সময় এই জ্যোতিষী তার পাশে সিটে বসেছিল। তখনই জ্যোতিষী সিদ্ধার্থকে বলেছিল, আপনার বিয়ে ফাইনাল হয়ে গেছে আর আপনার বউয়ের নাম এ দিয়ে শুরু হয়, আমি ঠিক বললাম তো? তখন সিদ্ধার্থ অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন? তখন জ্যোতিষী বলে, আপনার কপালে লেখা আছে আমি একজন জ্যোতিষী, তবে আপনার সামনে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। সিদ্ধার্থ তখন এই বিষয়টাকে অনেক মজার ভাবে নেয়। ততক্ষণে বাসটা পণ্ডিতের গন্তব্যে পৌঁছালে তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যাওয়ার আগে সিদ্ধার্থের ফোনে তার নাম্বারটা সেভ করে রেখে যায়। সিদ্ধার্থ মনে করে এই জ্যোতিষী অসময়ে তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে, তাই সে বারবারই কলটা কেটে দিচ্ছিল। এরপর সিন বর্তমানে আসলে আবারও সিদ্ধার্থের ফোনে বারবার ফোন আসলে এক পর্যায়ে রেগে গিয়ে সিদ্ধার্থ কলটা রিসিভ করে। আর তখনই উপাস থেকে অপূর্বা বলে ওঠে, সিদ্ধার্থ, ওরা আমাকে মেরে ফেলবে, তুমি দয়া করে আমাকে বাঁচিয়ে নাও। তখনই সিদ্ধার্থ অপূর্বাকে জিজ্ঞেস করে, আরে তুমি এখন কোথায় আছো? তোমার আশেপাশে কি আছে আমাকে বলো। কিন্তু অপূর্বা কোনো কিছু চিনে না, বিধায় সে কোনো কিছুই বলতে পারে না। সিদ্ধার্থ বলে, এদের কারো নাম শুনেছ? তখন অপূর্বা বলে, আমি একজনকে মেরে ফেলেছি, তার নাম ছোটু। সিদ্ধার্থ আবারও জিজ্ঞেস করে, আর তুমি তারার নাম্বার কোথায় পেলে? অপূর্বা বলে, ওরা তারাকে মেরে ফেলেছে। এ সময় অপূর্বা কারো পায়ের আওয়াজ শুনতে পেয়ে কলটা কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়। ফোন কাটার পর পুলিশ বলে, কারো নাম শুনতে পেয়েছেন? সিদ্ধার্থ বলে, হ্যাঁ, ছোটু আর চুখা। তখন পুলিশ বলে ওঠে, রানা গ্যাং। তারপর পুলিশ সিদ্ধার্থ থেকে নাম্বারটা নিয়ে ট্রেস করার জন্য পাঠিয়ে দেয়। পুলিশ সিদ্ধার্থকে থানায় নিয়ে এসেছে। তখন থানার বাইরে অপূর্বার বাবা দাঁড়িয়েছিল। অপূর্বার বাবা পুলিশকে বলে, অপূর্বা আমার মেয়ে। কিন্তু পুলিশ তার কথায় কোনো পাত্তা না দিয়েই তার মতো করে খাবার খেতে বসে যায়। তখনই সিদ্ধার্থ বলে, আমরা যখন জানি অপূর্বা এখন কোন গ্রামে আছে, তাহলে আমরা কেন হাত পা গুটিয়ে এখনো বসে আছি? আমরা কেন ওকে খুঁজে বের করছি না? তখন পুলিশ বলে, ম্যাপটা একবার দেখুন তো, এখানে প্রায় 50টারও বেশি গ্রাম আছে, আর এখানে এমন আরও 36টা গ্যাং আছে। তাছাড়া এত রাতে আমরা কোথায় খুঁজবো, তাই না? তাই যা কিছু করার কাল সকালেই করব। তখন অপূর্বার বাবা আবারও পুলিশকে রিকোয়েস্ট করে কিছু একটা করতে। তখন পুলিশ বলে, ওদের সঙ্গে গিয়ে লড়াই করার মতো আমাদের কাছে এত অস্ত্রশস্ত্রও নেই। এই কথা শুনে সিদ্ধার্থ রেগে গিয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর অপূর্বার পাশ থেকে চুখা সরে গেলে তখন অপূর্বা কুয়ার ভেতর বিপজ্জনক জায়গা থেকে আবারও সিদ্ধার্থকে ফোন দেয় আর বলে, তুমি আমাকে কখন নিতে আসবে? আমি আর এইভাবে ওদের চোখ ফাঁকি দিয়ে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। সিদ্ধার্থ বলে, পুলিশ কোনো কিছু করছে না, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে আসছি। তুমি বলো তো তোমার আশেপাশে কি আছে? অপূর্বা বলে, আমি একটা মরুভূমির মতো জঙ্গলে পড়ে আছি, আর এখানে একটা রেল স্টেশন আছে, আর পুরাতন একটা পরিত্যক্ত বগিও আছে। সিদ্ধার্থ বলে, যদি সম্ভব হয় তাহলে তোমার লোকেশনটা আমাকে পাঠিয়ে দাও, কারণ এইভাবে তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তখন অপূর্বা লোকেশন সেন্ড করতে গিয়ে দেখে তার ফোনে নেটওয়ার্ক নেই। তাই সে কুয়ার ভেতর থেকে সিঁড়ি দিয়ে অনেক কষ্ট করে কুয়ার একটু উপরে আসার চেষ্টা করে, যাতে ফোনটা নেটওয়ার্ক পায়। এমন সময় পা পিছলে তার হাত থেকে মোবাইলটা পানিতে পড়ে যায়। বেচারি সিদ্ধার্থের সঙ্গে কথা বলার শেষ সম্বলটুকুও শেষ হয়ে যায়। তাছাড়া অপূর্ব সিদ্ধার্থের কথা শুনে অনেক ভেঙে পড়ে। তবে মোবাইলটা পানিতে পড়ে যাওয়ার আগে তার ফোনে একবার নেটওয়ার্ক পেয়েছিল বলে সিদ্ধার্থ লোকেশনটা পেয়ে যায়। কিন্তু তারপর থেকে সিদ্ধার্থ অপূর্বাকে ফোন দিলে তাকে আর ফোনে পায় না। তাকে আর কি করেই বা পাবে, ফোনটা তো পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এদিকে অপূর্বা অনেকক্ষণ কিছু না পাওয়ায় তার পানি তৃষ্ণায় কলিজা শুকিয়ে যেতে থাকে। কিন্তু কুয়ার পানি যতটা নিচে ততদূর সিঁড়ি না থাকায় সে আর নিচেও যেতে পারে না। তাই তার জামার কিছু অংশ ছিঁড়ে কুয়ার পানিতে ফেলে দেয়, আর সেই জামার ভিজে অংশ তুলে মুখে দিয়ে একটু পানি খায়। কিছুক্ষণ পর টর্চ লাইট নিয়ে বার্লি কুয়ার পাশ থেকে যাচ্ছিল। পায়ে শব্দ শুনে অপূর্বা বুঝতে পারে তার কুয়ার আশেপাশে কেউ আছে। তাই সে নিঃশব্দে কুয়ার সিঁড়ি ধরে তার প্রাণটা কোনো মতে বাঁচিয়ে নেয়। তখনই বাড়ি তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে কুয়ার ভেতর দেখতে থাকে, কিন্তু সে অপূর্বাকে দেখতে পায় না। অপর প্রান্তে গিয়ে তখন সে মদ খেয়ে মদের বোতলটা কুয়ার ভেতর ফেলে দেয়। তারপর বার্লি এখান থেকে চলে যাওয়ার পর ধীরে ধীরে অপূর্বা কুয়ার উপর দিকে উঠে আসে। তারপর ধীরে ধীরে একটা জায়গায় আসলে আবারও অপূর্বা দেখতে পায় টর্চ লাইটের আলো। তখন সে কি করবে বুঝতে না পেরে একটা ঝোপের ভেতর লুকিয়ে পড়ে। বার্লি ঝোপের ভেতর কিছু একটা নড়তে দেখে এদিক ওদিক টর্চ মারে, কিন্তু কাউকেই না দেখে ওখান থেকে চলে যায়।
এবারও সৌভাগ্যক্রমে অপূর্বা বেঁচে যায়। আর বার্লি চলে যাওয়ার পর ঝোপের ভেতর থেকে অপূর্বা বেরিয়ে এসে একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। আর তখনই সেই জায়গায় দেখতে পায় একটা কাঁচি মাটির নিচে পুঁতা আছে। তখন সে কাঁচিটা তুলে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে সিদ্ধার্থ আর তার বন্ধু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। আর তখনই এখান থেকে বাইক চালিয়ে পুলিশ যাচ্ছিল। পুলিশকে দাঁড় করিয়ে দিয়ে সিদ্ধার্থ বলে, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, আপনি যদি একটু উপকার করতেন। সামনেই একটা হোটেল আছে, আমাদেরকে একটু ওই পর্যন্ত এগিয়ে দিন। এই কথা বলতে বলতেই সিদ্ধার্থ পুলিশের কাছ থেকে তার পিস্তলটা কেড়ে নেয়, তাকে মেরে তার বাইকটা নিয়েই পালিয়ে যায়। কারণ সিদ্ধার্থ এখন আর পুলিশের উপর ভরসা করে না, সে নিজেই অপূর্বাকে খুঁজতে যাবে। তো যাই হোক, এদিকে অপূর্বা পালাতে পালাতে হঠাৎ করেই থেমে যায়, কারণ তার মুখের উপর একটা টর্চ লাইটের আলো এসে থেমেছে। দেখতে পায় টর্চ লাইটের সামনে বার্লি দাঁড়িয়ে আছে, মানে এবার সে শেষ। এই লুকোচুরি খেলা বেশিক্ষণ আর টিকতে পারল না। তারপর অপূর্বা তার হাতে একটা কাঁচি লুকিয়ে রাখে এবং বার্লিকে অনুরোধ করে বলে, প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আমাকে ছেড়ে দেন, আপনি যা বলবেন আমি তাই করব। তখন বার্লি বলে, ঠিক আছে তোর কাপড় খোল, তাহলে তোকে ছেড়ে দেব। এই কথা শুনে অপূর্বা থমকে যায়, তার আর বলার কিছুই থাকে না। তখন বার্লি অপূর্বার দিকে ধীরে ধীরে এগোতে থাকে, তার কাছে এসে ছুঁতে যাবে। ঠিক তখনই অপূর্বা তার পেছনের হাতের কাঁচিটা এনে সুযোগ বুঝে তাকে কোপ বসিয়ে দেয়। আর আবারও সেই কাঁচিটার বার্লির টর্চ লাইটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বার্লির নিচে পড়ে ব্যথায় চিৎকার করতে থাকে। বার্লির চিৎকার শুনে জুমু আর চুখা সেদিকে এগিয়ে আসে, আর তার এই অবস্থা দেখে বলে, আরে তুই যখন আগের মেয়েটাকে পেয়েছিস তখন আমাদেরকে ডাকলি না কেন? তখন জুমু বলে, এখন রাগারাগি বাদ দিয়ে ওকে নিয়ে দ্রুত হসপিটালে চল, নয়তো ওকে আর বাঁচানোই যাবে না। তখন চুখা বলে, আগে ওই মেয়েটাকে ধরবো, তারপর বার্লির ব্যবস্থা। জুমু বলে, কি বলিস, তোর কি মাথা খারাপ হয়েছে? চুখা বলে, মেয়েটা এত সুন্দর, আমার ওকে অনেক পছন্দ হয়েছে, আর আমি ওকে বিয়ে করব। তখন জুমু বলে, আমরা কি ওই মেয়েকে বিয়ে করতে এখানে এসেছি? আমরা এসেছি ট্রাক লুট করতে, আর আমাদের 4 জন থেকে একজন মারাও গেছে, আরেকজনের এই অবস্থা, আর তুই এখনো বলছিস ওই মেয়েটাকে বিয়ে করার কথা। এদিকে অপূর্বা একটা জায়গায় এসে চুপ করে লুকিয়ে বসে আছে। সে সারাদিনে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে আর ভয়ে কান্না করতে থাকে। তখনই হঠাৎ করে এসে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আর জামার কিছু অংশ ছিঁড়ে ছিঁড়ে ইটের ভেতরে রেখে এইভাবে হাঁটতে থাকে। অপূর্বাকে দেখে মনে হচ্ছে তার মাথায় কিছু একটা প্ল্যান ঘুরছে। অন্যদিকে চুখা অপূর্বকে ডাকতে ডাকতে আবারও ওদিকে আসতে শুরু করে। তখন চুখা আর জুম্মু অপূর্বাকে খুঁজতে খুঁজতে দুজনেই সামনাসামনি পড়ে। চুখা জুম্মুকে ইশারা দিয়ে বলে, তুমি এক রাস্তায় যাও, আমি অন্য রাস্তায় যাচ্ছি। তখন অপূর্বা পাশে একটা দেয়ালে লুকিয়ে টর্চ লাইটের আলো জ্বালিয়েছিল, আর তার জামার টুকরোগুলো এক একটা ইটের ভেতরে লুকিয়ে রাখছিল। এই আলো দেখে ওরা দুজন মনে করে অপূর্বা এদিকে। তখনই চুখা আর জুম্মু আবারও সামনাসামনি হয়ে যায়। তখন তারা দুজন বুঝতে পারে অপূর্বা তাদের দুজনকে নিয়ে খেলছে। তারপর তারা দুজন ইশারা করে বলে, অনেক খোঁজা হয়েছে, এখন চল তো, আগে বার্লিকে নিয়ে হসপিটালে যেতে হবে। এই বলেই তারা দুজন এখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়া দেখে অপূর্বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মূলত তারা দুজন এখান থেকে চলে যাওয়ার নাটক করছিল, যাতে অপূর্বা তাদের সামনে বেরিয়ে আসে। তাদের প্ল্যান মতো কিছুক্ষণ পর অপূর্বা বাইরে বের হলে চুখা তার সামনে এসে হাজির হয়, আর অপূর্বা তার হাত থেকে বাঁচার জন্য আবারও উল্টা দিকে দৌড় শুরু করে। চুখাও তার পেছন পেছন দৌড়াতে থাকে। তখন অপূর্বা আর কোনো কিছু না ভেবে তার এই কাপড়ের টুকরোগুলো দেখে ওই পথে দৌড়াতে শুরু করে। তাদের দুজনকে এভাবে দৌড়াতে দেখে জুমুও তাদের পেছন দৌড়াতে থাকে। অপূর্বা এভাবে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে পাশ কাটিয়ে কিছু দূরে সরে যায়, আর জুমু নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে গিয়ে কুয়ার ভেতরে পড়ে যায়। অর্থাৎ এখন বোঝা যায় অপূর্বা এই কুয়ার রাস্তায় কাপড়ের টুকরো ছিঁড়ে ছিঁড়ে চিহ্ন দিয়ে রেখেছিল। জুমুর চিৎকার শুনে চুখা কুয়ার সামনে এসে দেখে জুমু কুয়ার ভেতর পড়ে গেছে। তখন চুখা হেসে বলে, আরে কেউ এইভাবে দৌড়ায়? এই কথা শুনে জুমু তাকে বলতে থাকে, না হেসে দ্রুত আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা কর, সিঁড়ি অনেক উপরে, আমি উঠতে পারছি না। চুখা বলে, থাক, আমি দেখি আশেপাশে কোথাও বড় দড়ি পাওয়া যায় কিনা। এই বলে চুখা ওখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর জুমুর পড়ে যাওয়া টর্চ লাইটটা অপূর্বা নিয়ে জুমুর দিকে লাইটটা ধরে। তারপর অপূর্বা টর্চ লাইটটা নিজের মুখের উপর ধরে। নিচে থেকে জুমু অপূর্বাকে দেখে তখন অনেক ভয় পেয়ে যায়। এরপর অপূর্বা কুয়ার পাশ থেকে বড় একটা পাথর এনে জুমুর দিকে ছুঁড়ে মারে, আর এই পাথরের আঘাতে কুয়ার ভেতরে জুমু মারা যায়। অন্যদিকে জুমুর চিৎকারের আওয়াজ শুনে চুখা আবারও কুয়ার দিকে এসে দেখে পানি রক্তে লাল হয়ে গেছে আর জুমুর লাশ ভাসছে। আর তার কিছুক্ষণ পর অপূর্বা গাড়ির কাছে এসে তাকেও মেরে ফেলে। আবারও বার্লির চিৎকার শুনে চুখা সেখানে দৌড়ে আসে, আর এসে দেখতে পায় বার্লি গাড়ির নিচে পড়ে আছে। তখন চুখা মনে মনে প্রতিজ্ঞা করে এবার এই মেয়েটাকে ধরতেই হবে। প্রথমে ছোটু, তারপর জুমু, এখন বার্লি। তারপর চুখা গাড়ি স্টার্ট করার জন্য এগিয়ে গেলেই দেখতে পায় হঠাৎ করে গাড়িটা স্টার্ট হয়ে গেছে। সে বুঝতে পারে অপূর্বা গাড়িরই ভেতরে, তাই সে তার কাছে থাকা পিস্তলটা অপূর্বার দিকে তাক করে। অপূর্বা তাকে গুলি করার সুযোগ না দিয়েই গাড়িটা তার দিকে চালিয়ে আসে, আর চুখাকে মেরে দিয়ে অপূর্বা গাড়িটা নিয়ে চলে যেতে থাকে। আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম অপূর্বা গাড়ি ড্রাইভিং শিখছিল,
অপূর্বা কিছু দূর গাড়ি নিয়ে আসার পর তার গাড়ির চাকা বালিতে আটকে যায় আর অটোমেটিকভাবেই হর্ন বাজতে থাকে। কোনো মতে গাড়ির হর্ন বন্ধ হয় না। এটা দেখে অপূর্বা সেই কাঁচিটা নিয়ে গাড়ি থেকে নেমে যায়। এদিকে সিদ্ধার্থ অপূর্বার পাঠানো লোকেশনে চলে আসে আর তাকে খুঁজতে থাকে। অন্যদিকে অপূর্বা আর কোনো পথ না পেয়ে এই বড় বড় ঘাসের ভেতরের জঙ্গলের ভেতর পালাতে শুরু করে। এদিকে গাড়ির হর্নের শব্দে চুখা সেখানে চলে আসে, বুঝতে পারে এই জঙ্গলের দিকেই অপূর্বা গেছে, তাই সেও এদিকেই যাওয়া শুরু করে। এরপর অপূর্বা হাঁটতে হাঁটতে রেললাইনের টানেলের কাছে এসে পৌঁছায় আর হাঁটতে হাঁটতে সে পড়ে যায়, কারণ তার শরীরে আর বিন্দুমাত্র শক্তি নেই। চুখাও অপূর্বাকে খুঁজতে খুঁজতে রেল লাইনের কাছে চলে আসে। চুখা অপূর্বার কাছে আসছে বুঝতে পেরে অপূর্বা অনেক কষ্ট করে আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। চুখাও গাড়িতে ধাক্কা লাগার কারণে পায়ে ব্যথা পেয়েছিল, যার কারণে সে নিজেও ভালোভাবে হাঁটতে পারছিল না। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অপূর্বা টানেলের এক আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। তখন চুখা বুঝতে পারে ট্রেন আসছে, আর তখনই অপূর্বা রেল লাইনের মাঝে এসে দাঁড়িয়ে পড়ে আর নিচে থেকে একটার পর একটা পাথর খুঁটে মারতে থাকে যাতে সে এখান থেকে না যেতে পারে। হঠাৎ করেই চুখা গিয়ে অপূর্বাকে ধরে ফেলে আর অপূর্বাকে রেল লাইনের মাঝে এনে বলে, চল দুজন একসাথে মরে যাই, বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো। ট্রেন দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছে। অপূর্বা নিজেকে অনেক চেষ্টা করেও তার কাছ থেকে ছাড়াতে পারে না। সে কি করবে, কোনো উপায় না পেয়ে চুখার হাতে কামড় বসিয়ে দেয় আর কামড় খেয়ে চুখা অপূর্বাকে ছেড়ে দেয়। অপূর্বা কোনো মতে সেখান থেকে রেললাইনের পাশে চলে যায় আর নিজের প্রাণটা বাঁচিয়ে নেয়। ট্রেন চলে যাওয়ার পর অপূর্বা চারপাশে কোথাওই চুখাকে দেখতে পায় না, তাই সে মনে করে চুখা মারা গেছে আর স্বস্তিতে হাঁটতে শুরু করে। কিন্তু তার ধারণাকে ভুল করে দিয়ে হঠাৎ করে চুখা তার পা টেনে ধরে আর বলে, আমাকে বাঁচিয়ে নাও, আমি তো তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই, আমি তোমাকে অনেক সম্মান করি, তোমার নামটা কি তা কিন্তু এখনো বলনি। অপূর্বা তখন আর কোনো কথা না বলে রেললাইনের পাশে গিয়ে অনেক কষ্টে বড় একটা পাথর তুলে চুখার দিকে এগিয়ে আসে আর বাকিদের মতো তার গল্প এখানেই শেষ করে দেয়। তবে এই পাথরটা মারার আগে অপূর্বা বলে, আমার নাম অপূর্বা। তো যাই হোক, এই ক্লান্ত শরীর নিয়ে অপূর্বা হাঁটতে হাঁটতে রেললাইন ধরে সামনের দিকে যেতে থাকে। এভাবে খানিকটা দূরে যাওয়ার পর সে একটা কন্ট্রোল রুম দেখতে পায়। এই মাঝরাতে সেই কন্ট্রোল রুমে গিয়ে হাজির হয়। তাকে এই অবস্থায় দেখে কন্ট্রোল রুমের গার্ডরা অনেক অবাক হয়ে যায়। তখন অপূর্বা ক্লান্ত গলায় বলে, আমি একটা কল করব। গার্ড তার দিকে ফোন এগিয়ে দিলে অপূর্বা সিদ্ধার্থকে কল করে। তখন দেখা যায় সিদ্ধার্থ তাকে খুঁজতে খুঁজতে এই জঙ্গলের দিকেই চলে এসেছে আর এদিকে প্রায় সকালও হয়ে গেছে। তখন সিদ্ধার্থ ফোনে কল আসলে সেই কল রিসিভ করলে ওপাশ থেকে অপূর্বার কণ্ঠ শুনে বলে, তোমার আর ভয় নেই, আমি চলে এসেছি। অপূর্বা তখন আর কোনো কথা না বলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে আর এখানেই এই অবস্থায় গল্পটা শেষ হয়ে যায়। তো আজকে আপনাদের এই সাহসী মেয়েটার গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি অপূর্বার জায়গায় থাকতেন তাহলে আপনার এই পরিস্থিতি আপনি কিভাবে মোকাবেলা করতেন। যাই হোক, এই গল্পটা দেখে তো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। আপনাদের কি অনুভূতি সেটা আমাদের অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।